ওয়াকারের ইসলামিক রিপাবলিক কতদূর? বাংলাদেশকে যে ওয়াকার ইসলামাইজড করতে চায় তা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ভাইরাল আকারে ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশের উঠতি মধ্যম শ্রেণীর বুদ্ধিজীবীদের মধ্যে এই আলোচনা ব্যাপক আকারে চলছে, ধুমিয়ে চলছে, ধোঁয়া তুলছে। কারণ প্রকৃতপক্ষে এরাই বাংলাদেশের বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীরাই বাংলাদেশে 24-এর মতো একটি ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। এই বুদ্ধিজীবীদের বয়েই তটস্থ থাকে গত প্রায় অস্তমিত বুদ্ধিজীবীরা, যারা অকার্যকর। ওয়াকারের কথা তো বলবোই, তার আগে বুদ্ধিজীবীদের কথা যখন উঠেছে এটুকু না বললেই নয়। বাংলাদেশের বুদ্ধিজীবীদের শিরোমণি ধরে এখন প্রথম আলো বামেরা সিরাজুল ইসলাম চৌধুরীকে, তারপরে ধরে আবদুল্লাহ আবু সাইদকে। এই জাতীয় বাম যারা আছে, আনু মোহাম্মদ তাদের মাথার মুকুট। এখন এদের বুদ্ধিজীবীটা বাংলাদেশকে কোনো কিছু দিতে পারেনি। 54 বছরে এই বাংলাদেশে বেকারের সংখ্যা কোটি কোটি, দরিদ্র পরিবারের সংখ্যা লক্ষ লক্ষ, শিক্ষাহীনতার ব্যাপক অবস্থা। অথচ তাদের কথায় স্বাধীনতার 54 বছর পেরিয়ে গিয়েছে। তো তারা ব্যর্থ। অর্থাৎ আমি যাদেরকে উঠতি বা তরুণ বুদ্ধিজীবী বলছি তারাই সফল। ইশরাকের মতো যাদের বয়স 30, 35, 40, 42, এরাই হলো আগামী দিনের প্র্যাগম্যাটিক ইন্টেলেকচুয়াল। তো ওয়াকার এই যে দাঁড়িয়ে রাখছে, দাঁড়িয়ে রাখার পরেই কিন্তু তাকে নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে। দাঁড়িয়ে রেখেছেন শুধু তাই নয়, তিনি কিন্তু বিদাত এবং বিশুদ্ধ ইবাদত নিয়েও কথা বলেছেন। বিশেষত AIII আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বেদাত নিয়ে যথেষ্ট কথা বলেছেন। এবং অথচ গত 17 বছর ধরে বা শেখ হাসিনাকে যখন তাকে নিয়োগ দেয় তখনও এদেশে অনেক অপরাধ চলছিল, যা বেদাতের চাইতেও ভয়াবহ। গুম, খুন, লুটপাট, এগুলো ওয়াকারেরা জানত। কিন্তু শেখ হাসিনা যখন বিদায় হয়েছে তখন ওয়াকারের মধ্যে নানান চৈতন্য এসেছে। যেমন সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না, 18 মাসের মধ্যেই নির্বাচন হতে হবে, সংবিধান উপর অবশ্যই অক্ষুণ্ণ রাখতে হবে, নানান রকম কথা সে বলতো। এবার সে এসেছে ইসলামকে নিয়ে। আমরা কি তার এই ইসলামকে আসলে বিশ্বাস করব? আসুন পুরানো একটা লেখা আপনাদেরকে পড়ে শোনায়, অনেক আগে যা লিখে রেখেছি। সেনাপ্রধান আসলেই ইসলামাইজেশন করতে চায় কিনা, এটা একটা বড় প্রশ্ন। জলপাইরঙ্গে আর্মি জিপ দিলকুশা মাজার হয়ে 3 নভেম্বর 1975 সালের কথা বলছি। 3 নভেম্বর 1975 জলপাইরঙ্গের এক আর্মি জিপ দিলকুশা মাজার হয়ে শোঁ আওয়াজে বঙ্গভবনে ঢুকবে। তারপর সদ্য ঘোষিত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল খালেদ মোশাররফ নামবে সেই জিপ থেকে। তিনি বঙ্গবন্ধু খুন হওয়ার পর মোশতাক সরকারের বিরুদ্ধে প্রথম সেনা অভ্যুত্থানের নায়ক। কে? খালেদ মোশাররফ, শেখ মুজিবের এক ধরনের বইনপুত, ঠিক আছে, শেখ হাসিনার এক ধরনের ফুফাতো ভাই। একই রাতে নারায়ণগঞ্জ থেকে একটা সাদা জিপ আসবে, ঢাকার দিকে ধীরে ধীরে ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকবে। তারপর ক্রাচে ভর দিয়ে একজন কর্নেল সেখান থেকে নামবেন, তার নাম কর্নেল তাহের। তারপর মাত্র 4 দিন তিনি 7 নভেম্বর পর্যন্ত, 3 নভেম্বর কিন্তু ঘটনা, 7 নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশের প্রধান আইন প্রশাসক, সামরিক আইন প্রশাসক। 7 নভেম্বর 1975 এক রাতে আমরা দেখব সেনাপ্রধান খালেদ মোশাররফ খুন হয়ে যাবে নিজের সৈনিক আর জুনিয়র অফিসারদের হাতে। মাত্র 4 দিনের সেনাপ্রধান। 7 নভেম্বর নিয়ে একটা ইতিহাসের বয়ানও আছে। বিএনপি এটাকে বলে সিপাহী বিপ্লব, আওয়ামী লীগ বলে সেনা হত্যা দিবস, আর জাসদ বলে সিপাহী জনতার বিপ্লব। বয়ান যেটাই হোক, খালেদ মোশাররফকে খুন হওয়ার পেছনে একটা শব্দ ছিল ভারত। মানুষ ধরে ফেলেছে খালেদ মোশাররফ ভারতপন্থী, বুঝতে পারছেন? 1971 সালে থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে 2টা ধারা,
একটা সেকুলার ভারতপন্থী বলে অভিযুক্ত, আর একটা প্রো ইসলামিক পাকিস্তানপন্থী বলে অভিযুক্ত। খালেদ মোশাররফ সেনাপ্রধান হওয়ার পর গুজব ছড়ায়, লিফলেট বাইরে বলা হয় খালেদ মোশাররফ দেশকে মুজিবের হাতে আবার তুলে দিবে, ভারতের ধারায় আবার নিয়ে যাবে। তাহের আর জাসদ এই দৃশ্যটাকে ক্যাশ করে সৈনিকদের বুঝায়, দেখো খালেদ মুজিবের লোক। সেই রাতে সিপাহী বিপ্লব হয়, খালেদ মোশাররফও নিহত হয়। সেটাই ছিল 7ই নভেম্বর। তখন জিয়াউর রহমান, সেনার উর্দি পরা মহানায়ক জিয়াউর রহমান বন্দী ছিল। তখন সিপাহীরা তাকে মুক্ত করে নিয়ে আসে সেই বন্দিদশা থেকে। 5ই আগস্ট 2024, 49 বছর পর আওয়ামী লীগ আবার ক্ষমতাচ্যুত হইল, রেখে গেল এক সেনাপ্রধানকে, জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি শেখ হাসিনার দূর সম্পর্কের আত্মীয়, আর তার শাশুড়ি বঙ্গবন্ধুর চাচাতো বোন, যিনি শেখ হাসিনাকে সেফ এক্সিট দিয়ে ভারতে পাঠিয়ে দিছে। 5 আগস্টের পর ছবিটা কি ছেঁড়া লাগছে? তাহলে ওয়াকারে কি আমাদের খালেদ, নাকি ওয়াকার জিয়া হতে যাচ্ছেন? খুব ধোঁয়াটে লাগছে না ব্যাপারটা? 2025 সালে মিডিয়ায় দাবি ওঠে এক প্রো ইসলামিস্ট অফিসার লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান নাকি ওয়াকারকে সরিয়ে দেওয়ার তৎপরতা চালাচ্ছে। গুঞ্জন থামে না, বরং বড়ই থাকে। সেনাবাহিনীর ভেতরে 2 ধারার টানাপোড়েন চলতে থাকে। পরিস্থিতি সেই 49 বছরের আগের রাতের দিকে যাচ্ছিল। ভারত ত্যাগ, ভেতরের সংশয়, জুনিয়রদের অসন্তোষ। বর্তমান সেনাপ্রধান 49 বছর আগের ইতিহাস থেকে শিক্ষা নিলেন, আমরা দেখলাম। তিনি হজে গেলেন, দাঁড়ি রাখলেন, দাঁড়িতে মাঝে মাঝে হাত বোলান, বেদাতের কথা বলেন। ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলার নামে সেনাবাহিনীর বিভিন্ন ব্রিগেডের নাম রাখেন এবং নৌবাহিনীর বিভিন্ন জাহাজের নাম রাখেন। সেনাবাহিনীতে ইসলামী মূল্যবোধ ধারণ করতে বলেন, নৈতিক অবক্ষয় রোধে ইসলামকে চর্চার কথা বলেন। 1975 সালে যে সেনাপ্রধানকে ভারতের লোক ট্যাগ খেয়ে জীবন দিতে হয়েছিল, 2026-এ সেই একই ট্যাগের সামনে দাঁড়ানো আরেক সেনাপ্রধান দাঁড়িয়ে রাখছেন, খলিফাদের নামে কোম্পানির নাম করছেন, বাংলাদেশকে বেদাত মুক্ত করার ঘোষণা দিচ্ছেন। একজন আইনজীবী লেখক হিসাবে আপনি আইনের কোন দৃষ্টিকোণ থেকে এটাকে দেখতে চান? যদি লেখক হিসাবে ভাবেন, তাহলে আপনি নিশ্চয়ই অনেক কিছু পড়েছেন, অনেক ইতিহাসের সাথে ঘটনাগুলোর গাঁথনি দিয়ে আপনি ভাবনার চেষ্টা করবেন, কখন কোন ঘটনাটা কিভাবে ঘটছে, কোন ইতিহাসের ভুল কি। খালেদ মোশাররফের ভুল হলো তিনি ভারতপন্থী ছিলেন, এটা প্রকাশ করে দিয়েছেন। ওয়াকারের সেইখান থেকে শিক্ষা নিয়ে দাঁড়িয়ে রেখেছেন, নিজেকে ইসলামাইজ প্রমাণ করার চেষ্টা করছেন। মহাবীর আলেকজান্ডার একটি ভুল করেছিলেন। তিনি যখন প্রথম ইস্পাহান জয় করার জন্য বা পার্সি মানে ইরান জয় করার জন্য যান, তখন তিনি যেই পরিমাণ সৈন্যবাহিনী রেখেছেন, তিনি ভেবেছেন পার্সিকে খুব দ্রুত জয় করতে পারবেন, কিন্তু চেঙ্গিস খান সেই ভুল করেন নাই। ইরানিয়ানরা ভয়াবহ যোদ্ধা, এই জিনিসটা আলেকজান্ডার দ্য গ্রেট মেজারমেন্ট করতে পারে না। যদিও তিনি ইস্পাহান জয় করেছেন, অর্থাৎ পার্সি জয় করেছেন, পার্সিয়ানদের জয় করেছেন, কিন্তু মায়ের খাইছে মারাত্মকভাবে, এবং আর দেশে ফিরতে পারেন না, ওখানে মারা গেছেন তিনি, মানে বসরাতে মারা গেছে ইরাকে, তখন একই ছিল রাজ্য। তাহলে কোন ধারায় যাবে ওয়াকার? খালেদ মোশাররফ থেকে ওয়াকারুজ্জামান, ওয়াকারের ইসলামিক রিপাবলিক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।